বন্ধুরা আজকের কিন্তু কলকাতার তিনটে প্রধানকে নিয়ে কিন্তু কথা বলবো, তাদের ম্যাচগুলো সম্পর্কে কথা বলবো এবং তার পাশাপাশি কিন্তু আজকের দুপুরে 1:30টা থেকে কিন্তু ছিল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ উড়ুয়া রেড ডায়মন্ড ভার্সেস ওড়িশা এফসির মধ্যে। তো সেই ম্যাচে কিন্তু একটা ডিস্ট্রয়ার পারফরমেন্স শো করেছে ওড়িশা এফসি। তো সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই যদি একটু উড়ুয়া রেড ডায়মন্ড এবং ওড়িশা এফসির এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সম্পর্কে কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই একটা খুব বাজেভাবে বিধ্বস্ত হয়েছে ওড়িশা এফসি। 17-0 গোলের ব্যবধানে কিন্তু ওড়িশা এফসি হেরে গেছে এই ম্যাচটা। অ্যান্ড যদি একটু স্ট্যাটিস্টিক্যালি কথাবার্তা বলি, সেক্ষেত্রে তুমি দেখতেই পাবে যে উড়ুয়া রেড ডায়মন্ড কিন্তু 55টা শট নিয়েছে সারা ম্যাচে অ্যান্ড অন টার্গেট 29, বল পজিশন কিন্তু রয়েছে তোমার 77%, কর্নার পেয়েছে তারা 12টা। উল্টো দিকে যদি ওড়িশার কথা বলি, সেখান থেকে কিন্তু ওড়িশা একটা শট নিয়েছে, একটা অন টার্গেট, 23%, বল পজিশন, কর্নার 0, যেটা কিন্তু কমেন্টেটাররাও ডিসকাস করছিল তো এই ব্যাপারে। অ্যান্ড এই ম্যাচটা কিন্তু হওয়ার কথা ছিল এএফসি হাবের ইউটিউব চ্যানেলে, তো সেখানে হয়নি। ফ্যান কোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু খেলাটা দেখানো হয়েছে সাবস্ক্রিপশনের মাধ্যমে। তো এবার যদি ম্যাচ সম্পর্কে আরেকটু কথা বলা যায়, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে কিন্তু জাজ করা উচিত নয় বা স্কোর লাইন দেখে জাজ করা উচিত না, কারণ উড়ুয়া রেড ডায়মন্ড সো ফার বেটার দ্যান এনি ইন্ডিয়ান ক্লাবস বা এনি সাউথ এশিয়ান সাইড। এর থেকে কিন্তু উড়ুয়া রেড ডায়মন্ড দুরন্ত এবং তারা কিন্তু ফার বেটার। তো এইভাবে স্কোর লাইন দেখে জাজ হয়তো করাটা উচিত হবে না। আপকামিং ম্যাচেসগুলোতে উড়িষ্যা এফসি ভালো পারফরমেন্স করবে এবং এই ম্যাচে কিন্তু ওড়িশার অনেক কি প্লেয়াররা কিন্তু অ্যাভাইলেবেল ছিল না। প্লাস ওড়িশার ম্যানেজমেন্ট কিন্তু যেভাবে আর কি অ্যাপ্রোচ করেছে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগটা, কারণ তারা ভালো প্লেয়ার সাইনিং করায়নি, প্লাস তার পাশাপাশি ডোমেস্টিক প্লেয়ার ফরেন প্লেয়ার ভালো সাইনিং করায়নি। তো এটাই হওয়ার ছিল, তো কিছুই করার নেই। তো আপকামিং ম্যাচগুলো হয়তো ভালো করবে ওড়িশা এফসি, দেখা যাক কী করে। তো বন্ধুরা এই ম্যাচটা দেখার পরে কিন্তু আমরা বুঝেই গেলাম যে এশিয়ান স্টেজে আমরা কেমন, তো সেটাই বোঝা গেল এই ম্যাচটা, মানে এশিয়ান জায়ান্টদের এগেনস্টে আমরা কেমন পারফর্ম করব। এই ম্যাচটা দেখে কিন্তু সকল ভারতবাসী বুঝে গেছে যে এশিয়ান জায়ান্টরা কেমন হয় আর কি। তো বন্ধুরা এবারে যদি মোহনবাগান সম্পর্কে কথা বলি, তো মোহনবাগান মোহামেডান ম্যাচ ছিল, যেখানে কিন্তু মোহনবাগান 3-0 গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডানকে জাস্ট। তো মোহামেডানের অনেক কর্তারা কিন্তু অনেক কিছুই বলছিল, কিন্তু মোহনবাগান দুরন্ত পারফরমেন্স করে বুঝিয়ে দিল যে আর কি অহংকার পতনের কারণ, এটা কিন্তু মোহনবাগান বুঝিয়ে দিল। তো সেখানে ফার্স্টেই যদি মলিনার কথা বলি, তো মলিনা কিন্তু অনেকটাই ব্যাকফুটে ছিল। এইটা হয়তো তার নিজেকে প্রুভ করার শেষ ম্যাচ ছিল এবং সে কিন্তু নিজেকে প্রুভ করেওছে এই ম্যাচে, এবং সে কিন্তু যে রিদিমটা খুঁজছিল সেই রিদিমটা পেয়ে গেছে এবং সে কিন্তু তার বেস্ট লাইন আপ, যেটা আর কি ফার্স্ট ম্যাচে মানে মলিনার ফার্স্ট ম্যাচে মোহনবাগানের হয়ে যে পারফরমেন্সটা করেছিল, সেই পারফরমেন্সটা হয়তো কোনোভাবে ফেরত পেল মলিনা। দেখা যাক যে মলিনা আপকামিং ডেজে এই লাইন আপটা নিয়ে খেলার নাকি কাটাছেঁড়া করেন, সেটাই দেখার বিষয় রয়েছে। তো এর পাশাপাশি যদি মোহনবাগান ডিফেন্স সম্পর্কে কথা বলি, তো 4জন ডিফেন্ডার কিন্তু কম্প্যাক্ট ছিল, দুরন্ত খেলেছে 4জন ডিফেন্ডার। যেখানে আশিস রায়ের কথা বললে আশিস রায় কিন্তু দুরন্ত খেলেছে। 2জন সেন্টার ব্যাক তারাও কিন্তু দুরন্ত লেগেছে তাদেরকে। এবং এর পাশাপাশি সুভাশিস বোস অ্যাসিস্ট থেকে শুরু করে গোল থেকে শুরু করে সব কিছুই করেছে। রক সলিড ডিফেন্স, মানে অলরাউন্ড পারফরমেন্স করেছে কিন্তু সুভাশিস বোস, এবং সেই কারণেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছে। তো বন্ধুরা এর পাশাপাশি যদি মিডফিল্ড সম্পর্কে কথা বলি মোহনবাগানের, সেখানে কিন্তু মোহনবাগান দুরন্ত, মানে মোহনবাগানের যে 3জন মিডফিল্ডার ছিলেন স্টিওয়ার্ট, থাপা এবং আপুইয়া, তারা কিন্তু টপ নচ খেলেছেন, 3জনেই ভালো খেলেছেন। তো আপুইয়া কিন্তু ব্লক থেকে শুরু করে সব কিছুই করেছে, প্লাস তার পাশাপাশি থাপা কিন্তু তাকে পুরো মাঠ দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি খেলে যাও, তো থাপা কিন্তু সেই কাজটাই করেছে। এবং স্টিওয়ার্টের কথা না বললেই নয়, তো স্টিওয়ার্ট কিন্তু টপ নচ পারফরমেন্স করেছে এবং মানে সেও কিন্তু পুরো মাঠ বিচরণ করছে স্টিওয়ার্ট, যেটা না বললেই নয়। তো দুরন্ত পারফরমেন্স করেছেন কিন্তু স্টিওয়ার্ট, গোল থেকে শুরু করে অ্যাসিস্ট থেকে শুরু করে চান্স ক্রিয়েট, তারপরে অন্য প্লেয়ারদের সাথে কম্বিনেশন প্লে, সব কিছুই করেছে। তো এর পাশাপাশি ম্যাকলারেনের কথা যদি বলি, ম্যাকলারেন কিন্তু সে কিন্তু এই প্রথম আর কি মানে প্রথম থেকে স্টার্ট করলো এই প্রথমবার মোহনবাগানের জন্য। তো পজিশনিং থেকে শুরু করে সব কিছু ভালো পজিশনিং, তারপরে নিচে নেমে বল হোল্ড করা, গ্রেগ স্টুয়ার্টের সাথে কম্বিনেশন প্লে করা,
বা তার পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ, মানে কোনো প্লেয়ার গোল মিস করলে বা কিছু করলে তাকে যেভাবে সান্ত্বনা দেওয়া, মানে সেই বডি ল্যাঙ্গুয়েজটা বেশ আমার ভালো লাগলো ম্যাকলারেনের। এবং এর পাশাপাশি যদি ম্যাচ সম্পর্কে কথা বলি আরেকটু, তো এখানে গোলগুলো আর কি, ফার্স্ট গোলটা কিন্তু ভালো হয়েছে, ম্যাকলারেন কিন্তু দুরন্ত গোল করেছেন। স্টিওয়ার্ডের ক্রস, মানে স্টিওয়ার্ডের সেট পিসটাও দুরন্ত ছিল। এবং তার পাশাপাশি সেকেন্ড গোলটা কিন্তু স্টিওয়ার্ড পুরো তৈরি করে দিয়েছিলেন সুভাশিস বোসের জন্য। সুভাশিস বোস জাস্ট দিশা দেখিয়েছে এবং গোল হয়ে গেছে। এবং থার্ড গোলটা কিন্তু সুভাশিস বোস দুরন্ত ডিফেন্স প্লেটিং পাস দিয়েছে, ঠিক মানে কাউকোর মতো, কাউকো যে পাসগুলো দিত সেরকম পাস কিন্তু দুরন্ত একটা পাস দিয়েছে ডিফেন্স প্লেটিং। সেখান থেকে কিন্তু মানে এদিক ওদিক সেদিক কাটিয়ে দুরন্ত গোল কিন্তু স্টুয়ার্ডের। এবং স্টুয়ার্ডের পায়ে বল পড়লে সকলেই জানো যে কী হয়, সেটাই হয়েছে। এবং এর পাশাপাশি যদি পদাম ছেত্রীর কথা বলি, তো পদাম ছেত্রী প্রথম হাফে কিন্তু নিজেকে অতটা মেলে ধরতে পারছিল না, কিন্তু সেকেন্ড হাফে পদাম ছেত্রী আস্তে আস্তে নিজেকে সেটেল করেছে এবং দুরন্ত, মানে সেকেন্ড হাফে যে সেভগুলো দিয়েছে পদাম ছেত্রী, সেই সেভগুলো যদি না দিত স্কোর লাইন কিন্তু আজকের 5-6 নীলও পর্যন্ত হতে পারতো। এবং যদি মোহামেডানের দিকে কথা বলি, সেখানে কিন্তু মোহামেডানের হয়ে 3জন প্লেয়ার ভালো খেলেছেন, যেখানে পদাম ছেত্রী কিন্তু সেকেন্ড হাফে ভালো খেলেছেন। রেমসাঙ্গা কিন্তু দুরন্ত খেলেছেন, তিনি কিন্তু চেষ্টা করেছেন গোল টোল করার বা চান্স ক্রিয়েট করেছিল, তা সে কিন্তু চেষ্টা করেছে। আর গৌরব বোরা ডিফেন্সে কিন্তু দুরন্ত খেলেছে, মানে আশিক কুরুনিয়ান থেকে শুরু করে তারপরে লিস্টার্ন সকলকে যেভাবে ট্যাকেলগুলো করছিল, আর যে স্লাইডিং ট্যাকেলগুলো করছিল পুরো অ্যাকিউরেট ট্যাকেল করছিল দুরন্ত, কিন্তু গৌরব বোরাকে লেগেছে। এবং এর পাশাপাশি যদি আশিক কুরুনিয়ান, তো দীর্ঘদিন পর আশিক কুরুনিয়ানের কামব্যাক হলো। অ্যান্ড আশিক কুরুনিয়ান কিন্তু টপ নচ পারফরমেন্স করেছে, মানে যতটুকু খেলেছে হয়তো গোল করার সুযোগ পেয়েছিল, গোল করতে পারেনি। পদাম ছেত্রী দুরন্ত সেভ দিয়েছেন। তো বন্ধুরা, এবারে যদি একটু ইস্টবেঙ্গল সম্পর্কে কথা বলি, তো ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল কিন্তু জামশেদপুরের এগেনস্টে। সেই ম্যাচটা কিন্তু তারা 2-0 গোলে হেরেছে। অ্যান্ড ব্যাক টু ব্যাক 6 ম্যাচ তারা লস হলো, মানে হারলো। সেই শুরু হয়েছিল ডুরান্ড থেকে, ডুরান্ডের সেমিফাইনাল, তারপরে এসিএলের কোয়ালিফায়ার, তার পাশাপাশি কিন্তু 4টে আইএসএল গেম। তো হারলো কিন্তু তারা খুবই বাজেভাবে। অ্যান্ড এক্ষেত্রে যদি বলি ইস্টবেঙ্গলের খেলা সম্পর্কে, ইস্টবেঙ্গল কিন্তু ভালোই খেলেছে, সেখানে 30টা শট করেছে, 6টা অন টার্গেট রেখেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে মোহনবাগান, ইস্টবেঙ্গলের যে অ্যাটাক লাইনটা ছিল কিন্তু সেটা কিন্তু পারফরমেন্স তারা করতে পারেনি অ্যাটাক লাইন, কিন্তু ডিফেন্স লাইন এবং মাঝমাঠ কিন্তু মোটামুটি খেলেছে। এবং এর পাশাপাশি যদি বলি, কপাল খারাপ ছিল কিন্তু ইস্টবেঙ্গলের, কারণ তাদের একটা পোস্টে লেগেছে, ক্রসবারে আর একটা লেগেছে, একটা পেনাল্টি মিস, একটা ওন গোল, তারপরে অজস্র গোলের সুযোগও মিস করেছে তারা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ইস্টবেঙ্গল অতটাও মানে যেভাবে তাদের কপালটা খারাপ ছিল, তারা পারফরমেন্স করতে পারেনি। এবং বন্ধুরা, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড কিন্তু গতকাল ম্যাচে খুবই জঘন্য ছিল। এবং এর পাশাপাশি গোলকিপার পজিশনগুলো নিয়ে যদি কথা বলি, দুজন গোলরক্ষক, অর্থাৎ দুটো দলের গোলরক্ষক কিন্তু দুরন্ত সেভ করেছেন কিছু। তো স্পেশালি দেবজিতের কথা বলতে হয়, দেবজিৎ যে সেভগুলো করেছে সেই সেভগুলো হয়তো করতে না পারলে স্কোর লাইন কিন্তু আরও বাজে হতো ইস্টবেঙ্গলের জন্য। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেবজিৎ ভালো সেভ দিয়েছে। এবং তার পাশাপাশি যদি ইমরান খানকে নিয়ে কথা বলি, তো ইমরান খান মানে বর্তমানে রাইট নাও ইন্ডিয়ার হচ্ছে কারেন্ট যে রাইট উইঙ্গাররা রয়েছে বা উইঙ্গাররা রয়েছে, তাদের মধ্যে অ্যাকিউরেট ছাংতের পরে যদি কেউ থাকে, অ্যাকিউরেট ক্রস থেকে শুরু করে সব কিছু করে, সেটা হচ্ছে ইমরান খান। ঠিক আছে, তো দুরন্ত খেলেছে কিন্তু গতকাল ইমরান খান। এবং ইস্টবেঙ্গল মোটামুটি সবথেকে ওয়ার্স্ট পারফরমেন্স করেছে। এবং এর পাশাপাশি যদি বলি, মানে আর একটা জিনিস আমি নোটিস করলাম যে ইস্টবেঙ্গলের পুরনো কোচ কার্লাস কোয়াদ্রাত প্লাস বর্তমান ভিনো জর্জ কিন্তু ভাই সেম সাবস্টিটিউশন করছেন, সেম টাইমে সেম প্লেয়ার। মানে ধরো একটা প্লেয়ার উঠছে, তার বদলে আরেকজন নামছে 70 মিনিটে, তো প্রতি ম্যাচে ওইটাই হচ্ছে, 70 মিনিটে ওই প্লেয়ারটা উঠছে, তার বদলে অন্যজন নামছে। মানে এটা কি আগে থেকে সেট করা, সেটা বুঝলাম না। এবারে বন্ধুরা, গোল দুটো সম্পর্কে যদি কথা বলি, সেখানে কিন্তু লালচুনুঙ্গা লাস্ট গোলটা ওন গোল করেছে, এবং ফার্স্ট যে গোলটা জামশেদপুরের এফসি রোহিতাছি কাওয়া করেছে, তো দুরন্ত গোলটা করেছেন কিন্তু। তো দেবজিতের হাইটটা একটু টল এবং সে কিন্তু সেই অ্যাডভান্টেজটা পুরোপুরি নিয়েছে এবং দুরন্ত ফিনিশ কিন্তু রেখেছে। তো এই জায়গাটা, মানে এই যে ফিনিশিংটা জামশেদপুর ভালো করেছে, তাদের পজিশনের প্লেয়ারগুলো ভালো খেলেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারেরা সেই জায়গায় ভালো খেলতে পারেনি, প্লাস ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডরা ফিনিশিং করতে পারেনি। মানে সব দিক থেকে ইস্টবেঙ্গল কালকের মার খেয়েছে, মানে কপাল খারাপ ছিল, প্লাস ফিনিশিং ভালো আসেনি, সব কিছুই
জঘন্য হয়েছে আর কি ইস্টবেঙ্গলের। তো দেখা যাক এই খরাটা কবে কাটে ইস্টবেঙ্গলে, যে 6টা ব্যাক টু ব্যাক লস হলো, এই খরাটা কবে কাটে। তো বন্ধুরা এই ছিল স্পেশালি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী